ওকে, আই থিংক আমার কথা শোনা যাচ্ছে। তো আজকে আমি হইতেছে গিয়ে আমাদের যে দ্বিতীয় পত্রের বিভাগীয় পরীক্ষা আছে, সেখানে যে তিন রকম আমাদের অঙ্কের প্রবলেম গুলো আছে সেগুলো নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। আহ আমাদের তিন রকম অঙ্কের ভিতরে হচ্ছে ছুটি হিসাবের অঙ্ক, পেনশনের অঙ্ক আর ভ্রমণ ভাতা। এখানে বলে রাখা ভালো, আমাদের মেইনলি পেনশনের অঙ্কটা ইম্পর্ট্যান্ট, আর হচ্ছে ভ্রমণ ভাতাটা ইম্পর্ট্যান্ট। ছুটির হিসাবটা কেন লাগে? ছুটির হিসাবটা পেনশনের হিসাব করার জন্য ছুটির হিসাবটা লাগে। আহ মানে কতটুকু অর্জিত ছুটি আছে সেটা। তো মূলত হচ্ছে অঙ্ক এই দুইটাই, পেনশনের অঙ্ক আর ভ্রমণ ভাতার অঙ্ক। ভ্রমণ ভাতার অঙ্কের ভিতরে আমাদের টিএডি এর ম্যাথ আছে, আর হচ্ছে ট্রান্সফারের ম্যাথ আছে। আর পেনশনের হিসেবের ভিতরে কি কি পার্ট আছে এগুলো আমরা সব আজকে লেকচারটাতে দেখবো। আচ্ছা, প্রথমেই আমরা ছুটির হিসাবটা বোঝার চেষ্টা করি। ছুটির হিসাবটা কেন লাগে? আহ ছুটির হিসাবটা দিয়ে আমাদের কাজ কি? আচ্ছা, প্রথমেই আগে আমরা ছুটির হিসাবটা কিভাবে বের করে এটা আমরা দেখি। ছুটির হিসাব বলতে আমরা আসলে অর্জিত ছুটিটাকে বুঝাই। হুম, অর্জিত ছুটি অর্থাৎ আমরা সরকারি চাকরিজীবী হিসেবে আমরা হচ্ছে আমাদের প্রত্যেক কর্মকালের জন্য আমরা কিছু নির্দিষ্ট সংখ্যক ছুটি পাই, ছুটি অর্জন করি। এই কথাটা বারে বারে আসবে, ছুটি অর্জন করা। তো দেখা যাচ্ছে এই অর্জিত ছুটিটা দুই প্রকার আমরা জানি, গড় বেতন আর অর্ধ গড় বেতন। ছুটি ক্লাসিফিকেশন আমরা সবাই মোটামুটি পড়ছি, সেহেতু ওগুলোতে যাচ্ছি না। এখন আমরা কিভাবে গড় বেতনে আহ আর অর্ধ গড় বেতনে অর্জিত ছুটিটা বের করবো সেটা আমরা আজকে দেখবো। প্রথমে হইতেছে কি, আহ এবং এটা কিন্তু চাকরির শেষে আমার কতটুকু গড় বেতনে ছুটি জমলো আর কতটুকু অর্ধ গড় বেতনে ছুটি জমলো, এটা আমরা বের করবো। তো প্রথম স্টেপটা হইতেছে মোট কর্মকাল বের। এখন কর্মকাল বলতে কি বুঝি? কর্মকাল সমান সমান হচ্ছে মোট চাকরিকাল, অর্থাৎ আমি কত বছর চাকরি করলাম, মাইনাস মোট ভোগকৃত ছুটি। অর্থাৎ এখানে হচ্ছে মোট ভোগকৃত ছুটি বলতে এখানে কোন কোন ছুটি বোঝায়, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে এগুলো কনফিউশন হয়ে যায়। আহ আমরা তো ছুটি ক্লাসিফিকেশন বিভিন্ন রকম ছুটি পড়ছি, যেখানে আমরা শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটি, এই ছুটি সেই ছুটি অনেক ছুটি পড়ছি। কিন্তু এই ভোগকৃত ছুটিতে আমাদের সকল ছুটি বাদ যাবে। ঠিক আছে, সকল ছুটি বাদ যাবে অর্থাৎ মানে এই ছুটির ভিতরে ইনক্লুড হয়ে যাবে আমার শিক্ষা ছুটি, তারপরে মাতৃত্বকালীন ছুটি, তারপরে আহ মানে যত ছুটি আমি কাটাইছি, হ্যাঁ, এক্সেপ্ট ফর নিরোধ ছুটি আর নৈমিত্তিক ছুটি। এই দুইটা ছুটি বাদে, মানে এই দুইটা ছুটি হইলেও এগুলো আসলে ছুটি না, এই দুইটাকে কাউন্ট করা হয় যে এই দুইটা টাইমে আমি আসলে অফিসে ছিলাম, আর বাকি টাইমগুলোতে আমি কিন্তু অফিসে ছিলাম না। এই জন্য এই যখন আমি মোট কর্মকাল বের করতেছি, এটা কেন বের করতেছি? যে আমি এই কর্মকালটার জন্য ছুটি অর্জন করছি কিনা। যেহেতু আমি ওই টাইমগুলোতে অফিসে ছিলাম না, ওই টাইমগুলোর জন্য আমি কোনো ছুটি অর্জন করব না। ছুটি অর্জন করব না, বাট ছুটির হিসাব থেকে কিন্তু ওগুলো আবার বিয়োগ যাবে না। দুইটা কিন্তু ভিন্ন কথা। একটা হচ্ছে যে ছুটি অর্জন করা, আমি সঙ্গ নিরোধ আর নৈমিত্তিক এই ছুটিগুলোর জন্য ছুটি অর্জন করব, আর অফিস করতেছি প্রতিদিন এটার জন্য ছুটি অর্জন করব। বাট যে টাইমগুলো অফিসে ছিলাম না, অর্থাৎ প্রত্যেকটা যে ছুটির আমাদের ক্লাসিফিকেশন আছে, ওগুলো প্রত্যেকটা ছুটি এই এই মোট ভোগকৃত ছুটি থেকে, মানে ছুটির ভিতরে ইনক্লুড হবে। ঠিক আছে। আচ্ছা, তার মানে এটার ভিতরে শিক্ষা থাকতেছে, মাতৃত্বকালীন ছুটি থাকতেছে, তারপরে আমাদের চিকিৎসা ছুটি থাকতেছে, এটসেট্রা এটসেট্রা। এই প্রত্যেকটা ছুটি এখানে থাকতেছে। আচ্ছা, এবার আমরা যখন আহ মোট বের করলাম, মোট কর্মকাল, এরপরে ওই মোট কর্মকালকে আমরা 11 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে গড় বেতনে প্রাপ্য মোট ছুটি পাবো, আর 12 দিয়ে ভাগ করলে অর্ধ গড় বেতনে প্রাপ্য মোট ছুটি পাবো। এখন কথা হচ্ছে, এই যে প্রাপ্য ছুটি আমরা পাইলাম, এটা তো আমার টোটাল কর্মকালের রেসপেক্টে পাইলাম। এখন আমি যদি এর মধ্যে কিছু গড় বেতনে আর অর্ধ গড় বেতনে ছুটি কাটায় থাকি ব্যক্তিগত বা পারিবারিক কারণে, তাহলে সেই ছুটিগুলাও বিয়োগ যাবে। এই যে দেখি আমরা নিট গড় বেতনে প্রাপ্য ছুটি আর নিট অর্ধ গড় বেতনে প্রাপ্য ছুটি।
এটা কি হবে? এই গড় বেতনে যে প্রাপ্য ছুটি, মোট ছুটি বের করছে সেখান থেকে ভোগকৃত গড় বেতনে ছুটি বাদ যাবে। এই যে ভোগকৃত গড় বেতনে ছুটি, এইখানে এইখানে আমাদের কোনো ছুটি, আহ আমরা যেসব সচরাচর ছুটিগুলো জানি, শিক্ষা, মাতৃত্ব, চিকিৎসা, বিশেষ অসুস্থতা, অক্ষমতাজনিত, সঙ্গ নিরোধ, অসাধারণ, এগুলো কোনো ছুটি এখান থেকে বাদ যাবে না। ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল, একটা রাফলি একটা এক্সাম্পল করার চেষ্টা করবো, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, তার মানে এই এই ছুটি থেকে কিন্তু ওগুলো কোনোটা বাদ যাচ্ছে না। বাদ যেতে পারে কোন ছুটি? মনে করেন আমি পারিবারিক কারণে জাস্ট ঘর বেতনে 2 মাসের একটা ছুটি নিলাম, বা আমি হচ্ছে গিয়ে হজের জন্য বা এরকম কোনো কাজের জন্য, মানে এই ক্রাইটেরিয়া গুলো বাদে, এই ছুটিগুলো বাদে অন্য যে কোনো ছুটি নিলাম গড় বেতনে, সেইটা আমার মোট গড় বেতনের প্রাপ্য ছুটি থেকে বাদ যাবে। অর্ধ গড় বেতনের ক্ষেত্রেও সেম, এই যে এই কথাটা আমরা লিখছি, মোট ভোগকৃত গড় বেতনের ছুটি থেকে যেসব ছুটি বাদ যাবে না। মাতৃত্বকালীন ছুটি কাটাইছি, কিন্তু এটা ছুটির গড় বেতনে আমি টোটাল যত গুলা হচ্ছে গিয়ে ছুটি পাই, তার থেকে এটা বাদ যাবে না। আচ্ছা, এটা একটা এক্সাম্পল যদি আমরা চিন্তা করি, এভাবে চিন্তা করি, একটা লোক মনে করি আমরা 33 বছর চাকরি করলো। ঠিক আছে? 33 বছর যদি চাকরি করে, তাহলে এটাই তার হচ্ছে, এটা হচ্ছে তার কর্মকাল। ওকে, তার কর্মকাল হচ্ছে গিয়ে এই 33 বছর। এখন এই 33 বছর থেকে আমরা বিয়োগ করব কি? তার ভোগকৃত ছুটি, যেগুলো কি বলে সঙ্গনীয়, তার নৈমিত্তিক বাদে। তো আমি ধরলাম আহ সে হচ্ছে গিয়ে 1 বছর সে হচ্ছে শিক্ষা ছুটি নিছে, তারপরে 6 মাস মাতৃত্ব ছুটি নিছে, তারপরে ধরলাম যে 1 মাস সে এমনি গড় বেতনে পারিবারিক কারণে ছুটি কাটাইছে। আর ধরলাম যে, আচ্ছা এটা 1 মাস না ধরলে আমার সুবিধার্থে আমরা কত, আচ্ছা 2 মাস ধরলাম, ঠিক আছে। আবার ধরলাম যে সে চিকিৎসা ছুটি কাটাইছে 2 মাস, চিকিৎসা, আহ আচ্ছা আর 2 মাস ধরে ফেলি তাহলে। আর ধরলাম যে সে সঙ্গ নিরোধ 2 মাস ছিল, সঙ্গ নিরোধ 2 মাস ছিল। আচ্ছা আরেকটা ধরি, নাহলে আবার এটা মিলবে না। আহ ধরলাম যে সে অসাধারণ ছুটি কাটাইছে 2 মাস, অসাধারণ, মানে সে বেশ, সরি, অসাধারণ, তাহলে সে বেশ কয়েকটা ছুটি কাটাইছে। এখন তার চাকরিকাল থেকে আমার মোট কর্মকাল যেহেতু আমি বের করতে চাচ্ছি, আচ্ছা, মোট কর্মকাল যেহেতু বের করতে চাচ্ছি, আচ্ছা এগুলো এরেজ করে দিই। হুম, এই মোট কর্মকাল বের করার ক্ষেত্রে আমার ভোগকৃত সকল ছুটি বিয়োগ করতে হবে। তার মানে এই 33 বছর থেকে বিয়োগ যাবে কি? শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটি, 2 মাসের গড় বেতনের ছুটি, চিকিৎসা ছুটি, অসাধারণ ছুটি। কিন্তু এই সঙ্গ নিরোধ ছুটিটা যাবে না, কারণ ধরে নিচ্ছি যে এই সময় সে আসলে অফিসেই ছিল। আচ্ছা, তাহলে এই যে এখানে এক এক বছর, তারপরে হচ্ছে এখানে 6 মাস, আর 6 মাস মিলে ধরলাম 2 বছর, তাহলে -2 বছর যাবে এখানে, তার 2 বছর বাদ। তাহলে তার সার্ভিস ইয়ার হচ্ছে, ছুটির জন্য তার সার্ভিস ইয়ার হচ্ছে 31 বছর। আচ্ছা, এইবার আমরা যদি ইয়া বের করতে চাই, আমরা ক্যালকুলেটরে একটু দেখি। আহ আমরা এবার গড় বেতনের ছুটি বের করতে চাই, তাহলে আমার 31 বছর, 31 বছরকে 365 দিয়ে গুণ করলে, এবং এটাকে যদি আমি 11 দিয়ে ভাগ করি, এরপর আবার 30 দিয়ে ভাগ করি, তাহলে দেখা যাবে এই 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 এটাকে হচ্ছে কি, আমি কি করব, যে 11 দিয়ে ভাগ করব, মানে বছরটাকে দিনে কনভার্ট করে দেন হচ্ছে ভাগ 11 দিব। তাহলে এটা মাস হিসেবে আসবে অ্যারাউন্ড 34 মাস, 34 মাস সামথিং, আমরা ফ্র্যাকশনটা এড়াই নিলাম, 34 মাস। তাহলে তার হচ্ছে কি, আহ গড় বেতনে, এই যে গড় বেতনে প্রাপ্য তার মোট ছুটিটা পেয়ে গেলাম 34 মাস। আচ্ছা, এই 34 মাস পাইলাম। আহ ওকে, এরপরে এরপরে আমরা কি করব? এখানে আবার দেখি নিট গড় বেতনের ছুটির ক্ষেত্রে এই যে ভোগকৃত
গড় বেতনের ছুটি বাদ দিতে হবে। তাহলে এই যে সে জাস্ট একটা নর্মাল গড় বেতনের ছুটি নিছিল, যেগুলো নাকি এই ক্যাটাগরি কোনোটাতেই পড়ে নাই, সেহেতু ওইটা এখান থেকে বাদ যাবে, অর্থাৎ আরো 2 মাস বাদ দিলাম আমি। তাহলে সে 32 মাস পাইলো। ঠিক আছে, তাহলে তার গড় বেতনে টোটাল ছুটি হচ্ছে 32 মাস। একইভাবে অর্ধ গড় বেতনের ছুটি বের করা যাবে। এখন এই যে 32 মাসের গড় বেতনের ছুটি, এটা কেন লাগবে এটা আমরা পরে আসবো। এটা জাস্ট আমরা ক্লাসের লাস্টে আমরা এটা বলবো। আচ্ছা, এইবার অবসর ভাতা বলি আমরা। অবসর আমরা জানি যে সরকারি চাকরিজীবী অবসরে গেলে সে কিছু ফ্যাসিলিটিস পায়, যার ভিতরে একটা হচ্ছে পেনশন, একটা আনুতোষিক, একটা হচ্ছে লাম গ্র্যান্ট। আমাদের বইয়ে লাম গ্র্যান্ট নিয়েও বেশি কিছু বলা নেই তো, কিন্তু আহ এমনিতে পেনশন হিসেবে এই জিনিসগুলো প্রত্যেকটাই আসবে। আচ্ছা, প্রথমে পেনশন কি আমরা জানি, সরকারি চাকরি পিআরএল শেষে আজীবন যেটা পায় সেটা হচ্ছে পেনশন। এখন পেনশনের জন্য যেটা করতে হবে, পেনশন যোগ্য চাকরিকাল বের করতে হবে। পেনশন যোগ্য চাকরিকালের ক্ষেত্রে সূত্র হচ্ছে মোট চাকরিকাল মাইনাস বিনা অনুমতিতে ছুটি, বিলম্ব যোগদানের সময়কাল, তারপরে সাময়িক বরখাস্তের সময় যদি শাস্তিপ্রাপ্ত হয় সেই সময়কাল, ইত্যাদি। হুম, এই সময়গুলো আমরা বাদ দিয়ে দিব। আর বাকি যেটা থাকবে, বাকি যে টাইমটা থাকবে, ওই টাইমটাই হচ্ছে আমার পেনশনযোগ্য চাকরিকাল। এখন এই চাকরিকালটা যদি 20 বছর বা তার বেশি হয়, 20 বছর বা তার বেশি হয়, তাহলে 90% হারে আমি পেনশন পাবো। এবং পেনশনের সূত্রটা হবে সর্বশেষ যে বেসিক, অর্থাৎ ওই যে পিআরএল যাওয়ার সময় যে বেসিকটা ছিল, তার সাথে যেহেতু পিআরএল যেতে যেতে তার একটা বছর পার হয়, তো একটা ইনক্রিমেন্ট হয়। তাহলে এই ইনক্রিমেন্টটা, এটা 90% ভাগ 2, এইটা হচ্ছে পেনশনের আহ টাকাটা, মেইন টাকাটা। তার সাথে সে হচ্ছে চিকিৎসা ভাতা পায় 1500 টাকা। এই হচ্ছে তার টোটাল পেনশন ভাতা। এছাড়া প্রতি বছর পেনশনের সমান হারে সে দুইটা চিকিৎসা ভাতা পাবে, আর পেনশনের 20% হারে সে হচ্ছে নববর্ষ ভাতা পাবে। আর 65 বছর উপরে গেলে পেনশন, ও পেনশনের পরিমাণটা 50% বেড়ে যায়। মানে ওই, মানে 25 বছরের আগ আগের মাস পর্যন্ত যে পেনশনটা সে পাইতো, ওই পেনশনটা জাস্ট 50% ইনক্রিজ করবে। আর চিকিৎসা ভাতাটা হচ্ছে হয়ে যাবে, চিকিৎসা ভাতাটা 1500 টাকা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমার টোটাল পেনশন। এটা মোটামুটি আমরা সবাই জানি। আনুতোষিকটাও আমরা মোটামুটি জানি যে পিআরএল শেষে এককালীন এই টাকাটা পায়। এটার ক্ষেত্রে কি হবে, ওই একই পেনশনযোগ্য চাকরিকাল। এবারে এই চাকরিকালে যদি 20 বছর বা তার বেশি হয়, তাহলে সে আহ, তার প্রত্যেক টাকার জন্য সরকার তাকে 230 টাকা দিবে। আর এটা চার্ট আছে, 20 বছরের কম হইলে ওই অনুযায়ী আসবে, ওটা আমরা জানি, ওগুলো নিয়ে আলোচনা করতেছি না। যেটা দরকার সেটা খালি আলোচনা করতেছি। তো সর্বশেষ যে বেসিক, তার সাথে একটা ইনক্রিমেন্ট যোগ, ওই যে পিআরএল এর সময় 90% ভাগ 2, এই গুণ 230, শেষ। এটা হচ্ছে এককালীন সে আনুতোষিক পাচ্ছে। আচ্ছা, এরপরে এরপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট না, এটার জন্যই আসলে আহ ছুটির হিসাবটা লাগে, এই লাম গ্র্যান্ট। লাম গ্র্যান্টটা কি, পিআরএল এর শুরুতে এককালীন একটা ছুটি পায়, এককালীন একটা ছুটি, সরি ছুটি না, এককালীন একটা টাকা পায়। ভাই একটু রেকর্ড করতেছি, হ্যাঁ, একটু পরে, হ্যাঁ। আচ্ছা, আহ লাভ রেট একটু আগে বলতেছি। সরকারি চাকরিজীবী তার টোটাল সার্ভিস লাইফে দেখা যায় তার অনেক ছুটি জমে যায়, অর্জিত ছুটি জমে যায়। এখন সরকার আহ, যেটা করছে সেটা হচ্ছে, তার যদি কমপক্ষে 30 মাসের অর্জিত আহ, অর্জিত ছুটি, অর্থাৎ মানে গড় বেতনে যে ছুটিটা, ওইটা যদি তার 30 মাসের ছুটি থাকে, তাইলে সে ওখান থেকে 12 মাস পিআরএল এ ভোগ করে। আর বাকি যে 18 মাস থাকে, ওই 18 মাসের ছুটি সে নগদায়ন করতে পারে, অর্থাৎ সরকারের কাছ থেকে ওই ছুটির জন্য সে টাকা চাইতে পারে, যে আমি এত বছর আমি চাকরি, এত মাস আমি চাকরি করিনি, এই 18 মাসটা সে বিক্রি করতে পারে। এবং এই বিক্রি রেটটা কিরকম হবে, সর্বশেষ যে বেসিক গুণ 18, এই টাকাটা কি বলি আমরা লাম গ্র্যান্ট। এখন প্রশ্ন হচ্ছে যে আমার সার্ভিস লাইফ শেষে 18 মাসের এই এক্সট্রা বড় বেতনের ছুটি আছে কিনা, এইটার জন্যই আসলে আমরা এই যে প্রথমে যে আমরা করছিলাম, ছুটির হিসাবটা করছিলাম, এই যে আমরা মনে আছে না 32 মাস করছিলাম, এই 32 মাসটা ভিতরে তো 12 মাস চলে গেল 12 মাস চলে গেল পিআরএল এ, পিআরএল এ চলে গেল 12 মাস। আর বাকি যে থাকতেছে 18 মাসের বেশি আছে, কত আছে এখানে, 20 মাস আছে আরো, তাই না, 20 মাস।
আসলে 20 মাস থাকলেও মানে আরো বেশিও থাকতে পারে চাইলে, কিন্তু আমরা সর্বোচ্চ 18 মাস পর্যন্ত ছুটি নগদায়ন করতে পারবো, এর বেশি সরকার আমাদেরকে দিবে না। আহ এখন প্রশ্ন হচ্ছে, যদি আমার এই 18 মাস না থাকতো, মনে করেন আমার 17 মাস আছে বা 16 মাস আছে, তাহলে কি আমি ওই 2 মাসের টাকাটা পাবো না? সেটারও সুযোগ দিয়ে দিচ্ছে সরকার। সেটা হচ্ছে অর্ধগড় বেতনে ছুটিকে আমরা গড় বেতনের ছুটিতে কনভার্ট করা যায়। কিভাবে কনভার্ট করি? প্রতি 2 দিনের অর্ধগড় বেতনের ছুটিকে একদিনে গড় বেতনের ছুটিতে কনভার্ট করা যায়, এবং কনভার্ট করে ওই 18 মাস পূর্ণ করা যায়। তবে এইটা আবার 12 মাসের বেশি করা যায় না, অর্থাৎ 24 মাস আমার অর্ধগড় বেতনে ছুটি ছিল, সেটাকে কনভার্ট করে 12 মাস আনতে পারবো। সেই 12 মাস এনে দেন আমরা আহ, ওই ওই 18 মাসটা পূর্ণ করতে পারবো। মোটামুটি এটাই ছিল আমাদের লাম গ্র্যান্ট, পেনশন আর আনুতোষিকের অঙ্ক। আমার মনে হয় মোটামুটি সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে আমাদের থার্ড যে টপিকটা, আহ ভ্রমণ ভাতা। এই ভ্রমণ ভাতার ক্ষেত্রে আমাদের আমাদের কিছু ইয়া দেখতে হবে, কিছু প্রজ্ঞাপনের দিকে যেতে হবে। ওকে, তো প্রজ্ঞাপনগুলা আমরা দেখি 2022 সালে। আচ্ছা, এক সেকেন্ড। 2022 সালে আমাদের একটা প্রজ্ঞাপন দিছে। সেকেন্ড, চলে গেল। আচ্ছা, প্রথমত আমরা 22 সালের প্রজ্ঞাপনটা দেখি। আমরা আহ, মোল্লার বইতে তো আমাদের অনেক ভাবে এই যে ভ্রমণ ভাতার অঙ্কগুলো আছে, আসলে 22 সালের এই এই ইয়ার পরে, মানে এই চিঠিটার পর থেকে এইটা অনুযায়ী, এই প্রজ্ঞাপনটা অনুযায়ী আমাদের আহ সরকারি চাকরিজীবীদের হচ্ছে গিয়ে দৈনিক ভাতা, তারপরে ভ্রমণ ভাতা, আর হইতেছে বদলিজনিত ভ্রমণ ভাতা, এগুলো এখন থেকে এভাবে ক্যালকুলেট হবে। আর এখানে এই ক্যালকুলেশনটা, এটারও আমরা একটা রাফ উদাহরণ করে আমরা মোটামুটি বুঝতে পারবো। তো প্রথমে আমরা দেখি, উম এই প্রজ্ঞাপনে সরকারি কর্মচারীদের ক্লাসিফিকেশন করছে ক্যাটাগরি 1 2 3 4। ওয়ানে হচ্ছে গ্রেড 5, তার উপরে 2 যেটাতে আমরা পড়ি 6 থেকে 10-এর ভিতরে, তারপর 3 4 এভাবে অনওয়ার্ডস। দৈনিক ভাতার ক্ষেত্রে এই ক্যাটাগরি শুধু রাখেনি, ক্যাটাগরির নিচে যে হচ্ছে গিয়ে কোনটা কত গ্রেড, সেই গ্রেড অনুযায়ী কে কত দৈনিক ভাতা পাবে সেটা নির্ধারণ করা হয়েছে। এবং এখান থেকে দেখাই যাচ্ছে দৈনিক ভাতাগুলোর পরিমাণ, এবং দেখা যাচ্ছে যে যেগুলো ব্যয়বহুল এলাকা সেগুলোতে 30% এক্সট্রা আপনার হচ্ছে গিয়ে দৈনিক ভাতা দেওয়া হচ্ছে। ঠিক আছে, এরপরে আচ্ছা, ভ্রমণ ভাতা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ভ্রমণ ভাতা ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে অর্থাৎ গ্রেড 5 বা তার উপরে, তাদের ক্ষেত্রে যদি বিমান থাকে, মানে ওই রুটে যদি বিমান থাকে, তাহলে বিমানের জন্য সে 30 টাকা করে পার কিলো ভ্রমণ ভাতা পাবে। আগে আমাদের যে রেল ভাতা, তারপরে লঞ্চ ভাতা, এইসব হাবিজাবি সব বাদ, এই প্রজ্ঞাপন অনুযায়ী জাস্ট গ্রেড কি বলে ক্যাটাগরি 1-এর এই বিমান ভাতা, যদি বিমানের সুযোগ থাকে ওই রুটে, তাহলে বিমান ভাতা পাবে, বিমান যোগে ভ্রমণ ভাতা পাবে। অথবা বিমান যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এই যে 18 টাকা পার কিলো রেটে বিমান ব্যতীত পাবে। আচ্ছা, এটা গেল ক্যাটাগরি 1। ক্যাটাগরি 2 3 4 এগুলোর ক্ষেত্রে আর বিমানের সুযোগ থাকতেছে না, এরা জাস্ট পথের দূরত্বটা লাগতেছে। পথের দূরত্ব যখন 200 কিলোমিটারের কম, তখন সে 15 টাকা হারে পাবে। আর 200 কিলোমিটার ও তার বেশির ক্ষেত্রে 12 টাকা। এখানে একটা ঝামেলা আছে। এখানে ফার্স্টে আমি যেটা মনে করছিলাম যে বা এটাই মনে ছিল সম্ভবত, যে 200 কিলোমিটারের উপরে, অর্থাৎ আমার সাপোজ 200 কিলোমিটার কম, সাপোজ আমি 100 কিলোমিটার হচ্ছে গিয়ে ট্রাভেল করলাম, তাহলে আমার ট্রাভেল ভাতা কত হবে? 100 গুণ 15। আর সাপোজ 200 কিলোমিটার বেশি হলো, সাপোজ 300 কিলো, তাহলে কি হবে? 300 গুণ 12 এরকম হওয়ার কথা। কিন্তু দেখা গেছে 2023 সালের প্রজ্ঞাপনে একটা নতুন ব্যাখ্যা দিছে, মানে নতুন ইয়া বলতে ওইটারই সম্ভবত ব্যাখ্যা, অথবা এটাকে নতুন ভাবে ইয়ে করছে। সেটা হচ্ছে এই যে ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে 199 টাকা পর্যন্ত 15 টাকা, এবং 199 পরবর্তী কিলোমিটার গুলোর জন্য 12 টাকা। মানে এভাবে কিন্তু টাকাটা সবসময় বেশি আসবে। কারণ দেখা যাচ্ছে যে আহ একটা ডিস্টেন্স যদি 200-র বেশিও হয়, 199 পর্যন্ত 15 টাকা হারে টাকাটা আগে পাই নিব, দেন হচ্ছে
এই বাইরের যে কিলোমিটারটা ওইটার জন্য বাকি টাকাটা পাবো। আচ্ছা, এই যে এক্সাম্পল দেখি, ধরা যাক ক্যাটাগরি 2 এর একজন কর্মচারী ঢাকা থেকে রংপুর সড়কপথে যাবেন। তিনি সড়কপথে রংপুর এর টোটাল দূরত্ব হচ্ছে 304। এক্ষেত্রে 199, প্রথম 199 জন্য সে 15 টাকা হারে পাবে, আর অবশিষ্ট 105 কিলোমিটারের জন্য 12 টাকা হারে পাবে। তাহলে সে টোটাল পাইলো 199 × 15 আর 105 × 12, এই টোটাল টাকাটা পাবে। আগের হিসেবে মানে 22 সালের হিসেবে যেটা মনে হয় যে 304-কে জাস্ট 12 দিয়ে গুণ করলেই হবে, তখন টাকাটা আসলে একটু কম আসে। আহ এটা এই এই ইয়াটা সর্বশেষ মানে 2023 সালের এই যে জুন মাসে এটা ইয়ে করছে। তো এটাই মোটামুটি আপডেট। এবং এই হিসেবেই এখন থেকে কর্মচারীরা বা কর্মকর্তারা হচ্ছে আহ, ভ্রমণ ভাতা পাবে। আর বদলিজনিত ভাতার ক্ষেত্রে এটা গেল ভ্রমণ ভাতা। আর ও আচ্ছা, প্লেনের ক্ষেত্রে আরেকটা কথা, ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে যদি প্লেনের ক্ষেত্রে যে ভ্রমণ ভাতাটা সেটা যে সে যদি প্রযোজ্য হয়ে থাকে, সেই ক্ষেত্রে আবার আহ, অল্প ডিস্টেন্সে যদি সে প্লেনে যায়, বাকিটুকু যদি পথেও যায়, তাহলে সে পুরা পথের জন্য সে আহ, যে প্লেনের ভাড়া সেটা পাবে। এই যে যেমন এখানে একটা এক্সাম্পল করে দেওয়া আছে, ক্যাটাগরি 1 একজন কর্মচারী ঢাকা থেকে রংপুর যাবেন। তিনি বিমান যোগে ঢাকা থেকে সৈয়দপুর এবং বাস যোগে সৈয়দপুর থেকে রংপুর যাচ্ছেন। এক্ষেত্রে সে আহ সৈয়দপুর হয়ে ভ্রমণ করলেও তিনি ঢাকা থেকে রংপুরের যে পথ দূরত্ব এটা গুণ 30 টাকা হারে কিন্তু পাবেন। তবে বিমান ব্যতীত যদি যায়, মানে ওই রুটে যদি টোটালি বিমান না থাকে, তাইলে সে জাস্ট নর্মাল মানে 18 টাকা হারেই পাবে। আচ্ছা, এরপরে বদলিজনিতর ক্ষেত্রে কি দেখতেছি আমরা, এখানে সপরিবার অথবা হচ্ছে একাকী, আমরা ধরে নিচ্ছি সপরিবার ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে একটা ফিক্সড চার্জ পাচ্ছে প্রথমে, সেটা হচ্ছে 2500 টাকা। আর কত কিলো যাচ্ছে ওইটার রেসপেক্টে প্রত্যেক কিলোর জন্য 45 টাকা, এই হারে এখানে নিচে লিখে দেওয়া আছে। এই যে ফিক্সড পরিমাণ এবং ওই দূরত্ব গুণ হার, এটাই। এখন আর ওই যে ওজন, কতটুকু মালামাল নিচ্ছি তার ওজন, এই জিনিসগুলো এখন আর লাগতেছে না নতুন প্রজ্ঞাপন অনুযায়ী। আচ্ছা, এটা গেল। আর এই যে এখানে যে গ্রেড গ্রেড বলতে যে টাইম স্কেল বা উচ্চতর গ্রেড এগুলা না, সংশ্লিষ্ট পদের জন্য যে গ্রেড ওইটাই বোঝাচ্ছে, এটা এই কথাটা একটু বলছে, অনেকের কনফিউশন লাগতে পারে। আর আরেকটা হচ্ছে বদলিজনিত ক্ষেত্রে কিন্তু সে একটা ভ্রমণ ভাতা পাবে। অর্থাৎ ওই যে এখানে যে ভ্রমণ ভাতাটা আমরা ক্যালকুলেশন করে আসছি, ওই ভ্রমণ ভাতাটাই এখানে তারা পাবে সর্বোচ্চ 4 জনের জন্য। অর্থাৎ আমার পরিবারের সদস্য যদি 4 জনের বেশিও হয়, আমি নিজে সহ টোটাল 4টা ভ্রমণ ভাতা পাবো। এই যে আগের যে ভ্রমণ ভাতাটা আছে, সাপোজ আমি বের করলাম, এই যে সাপোজ একটা ইয়ার জন্য ভ্রমণ ভাতা বের করলাম, এই যে সাপোজ 4245, এইটারই 4 গুণ হয়ে যাবে, যে আমি সর্বোচ্চ 4 গুণ পাবো যখন আমি ওই বদলি জনিত নিব। অর্থাৎ আমি একা তো ট্রাভেল করতেছি না, আমার সাথে আমার ফ্যামিলি মেম্বার ট্রাভেল করতেছে। তো এই ভাতাটাও আমরা হচ্ছে বদলি জনিতের ক্ষেত্রে পাবো। অর্থাৎ একটা হচ্ছে বদলি জনিতর ক্ষেত্রে ভ্রমণ ভাতা পাইলাম, যেটা ক্যালকুলেশন ওই যে এটা অনুযায়ী হবে, এই যেটা। আর এটা ছাড়া এই যে মালামাল পরিবহনের জন্য আমরা হচ্ছে এই হারে ফিক্সড আর হচ্ছে পার কিলো, এই টোটাল টাকাটা আমরা পাবো। তো মোটামুটি এইটাই আমাদের টোটাল ম্যাথের যে ইয়াগুলা এগুলা এই জন্য ক্লিয়ার করলাম যে আমাদের মোটামুটি সবারই ম্যাথ নিয়ে সমস্যা হচ্ছিল। কারণ প্রজ্ঞাপন চেঞ্জ হয়েছে বা অনেক কিছুই যে আমাদের মোল্লার বইয়ে ক্লিয়ার না, এই কারণে আর কি জিনিসগুলো ইয়ে করা। তো মোটামুটি সবাই আশা করি বুঝতে পারবে। তো সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ।